নমস্কার আমাদের সকল বন্ধুদের। আমরা নিয়ে চলে এসেছি ব্যাক টু ব্যাক হরর স্টোরি। তাহলে চলো ব্যাক টু ব্যাক হরর স্টোরি সিরিজের প্রথম গল্প সহচর। সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন সামনের একখানা 6 বার্থের সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন। তারই পরিচিত এক দল এবং তাদের বার্থ খালি যাচ্ছে একখানা। খবরটা সংগ্রহ হতে না হতেই হইচই করে তিনি মালপত্র টেনে নামালেন। যাওয়ার সময় একগাল হেসে বললেন, ভালোই হলো মশাই আপনার, আপনি এখন একছত্র, বেশ সম্রাটের মতো ঘুমিয়ে যেতে পারবেন। সম্রাট, একছত্র, এইসব ভালো কথা শোনবার আগেই আমি অনুমান করেছিলাম বাইরের কার্ডে যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক। তাই একখানা কুপেতে উপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনায় রীতিমতো শঙ্কিত ছিলাম আমি। সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি। আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে এবং একথা স্বীকার করতে লজ্জা নেই যে সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অন্তত জোলো বলে মনে হয় আমার। সারা ভারতবর্ষে বছরে কোন ভাষার কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি, কিন্তু ঊর্ধ্ব লোকবিহারী সাহিত্যিক মহারথীটি যদি হঠাৎ জিজ্ঞেস করেন তার কি বই আমি পড়েছি, তাহলে আমি গেছি। মানসাংকে ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তির অনুভব করলাম। সন্দেহ কি, বেশ নিজের মতো বিছানা পেতে নিলাম, গুছিয়ে নিলাম জিনিসপত্র। তারপর আরাম করে হাত পা ছড়িয়ে মুখাগ্নি করলাম সিগারেটে। হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়ল সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছি। পরপর উল্কা বেগে যখন ট্রেনটা স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখনও। কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতেই কীরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসল। হঠাৎ মনে হতে লাগলো আমি একা, শুধু এই ছোট্ট কামরাটুকুর ভেতরেই নয়, এই বিরাট ট্রেনটাতে আমি একা ছাড়া আর কোথাও কোনো যাত্রী নেই। একটা অতিকায় ভুতুড়ে গাড়ি আমাকে নিয়ে একরাশ অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে আমি জানি না, হয়তো গাড়িটাও সে কথা জানে না। কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসলাম, আলো জ্বেলে দিলাম, আর তীক্ষ্ণ তীব্র আলো একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গেই অস্বস্তির ঘোরটা কেটে গেল। সত্যি কথা বলতে হাসি পেল আমার। সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে। ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে। সঙ্গে থাকলে আর রক্ষা ছিল না দেখা যাচ্ছে। কি করে যে এসব উদ্ভট কল্পনা মাথায় এলো, আশ্চর্য। এক গ্লাস জল খেয়ে একটা আলোর জেলে রেখে শুয়ে পড়লাম আবার। কিন্তু চোখের কাছে আলো জ্বাললে আমার কিছুতেই ঘুম আসে না। বিরক্ত হয়ে আমি এপাশ ওপাশ করতে লাগলাম, অথচ আলো নিভিয়ে দিতে সাহস হচ্ছে না, পাছে আবার ওই সমস্ত এলোমেলো ভুতুড়ে ভাবনা আমাকে পেয়ে বসে। চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণে ঘুমানোর সাধনা শুরু করলাম। সেও মাত্র কিছুক্ষণের জন্য। তারপরেই একটা নতুন ভাবনা পেয়ে বসল। বেশি জোরে যাচ্ছে না গাড়িটা? বড় বেশি অস্বাভাবিক স্পিডে। যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো। অন্ধকারের ভিতর দিয়ে অন্ধের মতো ছুটেছে ট্রেনটা। পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম, শূন্য প্রান্তর, কালো জঙ্গল, নদীর পুল। এই নির্জন নিশীথ যাত্রা যেন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নেই। কে বলতে পারে কোথায় আগলা হয়ে আছে একটা ফিশ প্লেট?
কোথাও ব্রিজের পিলারের ধারে ফাটল, মুহূর্তের ভিতরে লাইন থেকে ছিটকে যেতে পারে ট্রেনটা। তারপর কি আশ্চর্য! কেন এ সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার? আবার আমি নিজের উপরে বিরক্ত হয়ে উঠলাম। প্রতিদিন প্রতি রাত এমনি অসংখ্য ট্রেন সারা ভারতবর্ষে ছুটে বেড়াচ্ছে। তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনা ঘটার ভয় আমার যত বেশি, তার চাইতেও বেশি রেল কোম্পানির, যারা এই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের। কম করেও 300-400 মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে, এসব ভাবনা আমার চাইতে ঢের বেশি ভাবছে তারা। আমি আবার উঠে পড়লাম। টয়লেটে ঢুকে মাথায় ঠান্ডা জল দিলাম খানিকটা। একা গাড়িতে এইভাবে চলবার অভিজ্ঞতা জীবনে আমার প্রথম নয়। কোনো কারণে মাথা গরম হয়ে গেছে, তাই এই কাণ্ড, যার জন্যই এই সমস্ত ছেলে মানুষের দুশ্চিন্তা আমাকে পেয়ে বসেছে। দুটো পাখারই রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ির অন্ধকার করে আবার শুয়ে পড়লাম। কিন্তু সেই সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত ভয়টা আবার বুকের উপরে এসে চেপে বসতে লাগলো। মনে হতে লাগলো কোথাও কি যেন ঘটতে চলেছে, কি একটা নিশ্চয়ই ঘটবে। আজ হোক কাল হোক, এই গাড়িতে হোক আর পরেই হোক। আরো মনে হতে লাগলো এই গাড়িতে এখন আমি একা নেই, আমার সঙ্গে আর কেউ, অথবা আর একটা কিছু চলছে। আমার এই বাতটার নিচে সে যদি গুড়ি মেরে বসে আছে। একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালেই আরো দুটো জল জলের চোখ আমি দেখতে পাবো। কিন্তু এবার আমি নিজের উপরেই চটে উঠলাম। পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? কোনো কারণ নেই, এর কোনো অর্থ নেই, তবু পৃথিবীতে যত অবাস্তব উদ্ভট কল্পনা আমাকে পেয়ে বসেছে আজকে এই রাতে। হালে কতগুলো বিলেতি ভূতের গল্প পড়েছিলাম, হয়তো তারই প্রতিক্রিয়ায় এসব। এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য এবার আমি মনের সঙ্গে যুদ্ধ শুরু করলাম। দস্তুর মতো প্রাণপণে ভাবতে চেষ্টা করলাম সংখ্যাতত্ত্বের কতকগুলি জটিল সমস্যা, যা ভেড়া গোনবার চাইতেও কার্যকর। তারও প্রায় 1 ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেল। এবার আমার চোখে ঘুম নেমে এলো, কিন্তু কে জানতো জেগে থাকার চাইতেও আরো বিভৎস হয়ে উঠবে ঘুমটা। মনের সমস্ত সরীসৃপ ভাবনা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভিতরে। আমি স্বপ্ন দেখতে লাগলাম, অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন। পরিষ্কার দেখলাম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে, তার কোথাও একটা গাছপালা নেই, একগুচ্ছ ঘাস পর্যন্ত নেই। কলকাতার চিড়িয়াখানার কতিকায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথরের ছেয়ে আছে সর্বাঙ্গ। চারিদিকে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু পাহাড়টার মাথার উপর পড়ন্ত বেলার খানিক রক্তরৌদ্র কারো নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে। আর সেখানে সেই অশুভ রাঙ্গা আলোয় ডানা মুড়ে বসে আছে একটি মাত্র শকুন, যেন অপেক্ষা করে আছে কালপুরুষের মতো। কিন্তু এখানেই শেষ নয়, আরও ছিল তারপর। আমি দেখলাম সেই পড়ন্ত আলোয়, সেই ভয়ঙ্কর নগ্নতার ভেতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে 4 জন মানুষ একটা মৃতদেহ কাঁধে নিয়ে চলছে। কোথায় চলছে জানি না, তাদের 4 জনেরই চোখে মুখে একটা বিবর্ণ ক্লান্তি। আর সেই সব বাহকদের মধ্যে আমি একজন। চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলাম। আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরদর করে ঘাম পড়ছে। চলন্ত ট্রেনের শব্দ ছাপিয়ে বেজে উঠেছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ। এ কি দেখছি আমি? এ কি সত্যি না স্বপ্ন?
আলো জেলে দিয়ে উঠে বসলাম। এবার না, আর ঘুমাবো না। যে কোনো কারণেই হোক আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 3টের কাছাকাছি। এই সময়টুকু না হয় আলো জেলে বসেই থাকবো। এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো, সাহিত্যিক ভদ্রলোককে ধরে কাছে রাখাই উচিত ছিল আমার গাড়িতে। এই দুঃস্বপ্নের চাইতে সাহিত্য চর্চাও নেহাত মন্দ ছিল না। হেলান দিয়ে বসে বসে আবার সংখ্যাতত্ত্ব ভাবতে শুরু করলাম, কিন্তু ততক্ষণে সত্যিই আমাকে ঘুম পেয়ে বসেছে। বসে থাকতে থাকতে আবার আমার চোখ জড়িয়ে এলো এবং একটু পরেই সেই কুৎসিত স্বপ্নটার পুনরাবৃত্তি। সেই পাহাড়, সেই পড়ন্ত রোদ, আর সেই শকুন, আর তেমনি একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা 4জন সব যাত্রী। এবার চিৎকার নয়, এবার আর্তনাদ করে সোজা হয়ে বসলাম। আর পাশের জানলার ভেতর দিয়ে যদি ভোরের ফিকে আভাস দেখা না যেত, তাহলে হয়তো চেন টেনে ট্রেনকে থামাতে হতো, নয়তো ঝাঁপিয়ে পড়তাম দরজা দিয়ে। উঠে সমস্ত জানলাগুলো খুলে দিলাম। সূর্য ওঠেনি এখনো। বাইরের গাছপালা, মাঠ আর পাহাড়ের উপরে ক্ষুদ্র ধূসর ব্রহ্ম মুহূর্ত। একরাশ কনকনে ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিল শরীরে। আমি গ্রাহ্য করলাম না। বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছে করছে, হেল হলি লাইট। বেলা 8টার সময় পৌঁছালাম গন্তব্য স্টেশনে। ভুতুরা গাড়িটা থেকে নেমে যখন মুক্তি স্নান হলো, স্টেশনে এক্কা ছিল। মামাই পাঠিয়েছিলেন 1 ঘন্টার মধ্যে 8 মাইল রাস্তা পার হয়ে গেলাম। মামা ব্যাচেলার মানুষ, একটু পাগলেটে ধরনের। প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাত বাস করেছিলেন। তারপর সেখান থেকে এসে ডাক্তারি শুরু করেছেন। একেবারে পাণ্ডব বর্জিত গ্রাম অঞ্চল। কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধন্বন্তরী হয়ে বসে আছেন তিনি। পাহাড়, শালবন, একটি ছোট্ট নদী আর কয়েকটি ঘর দেহাতি মানুষের ভেতরে মামার লাল রঙের ছোট্ট বাড়িটি অত্যন্ত মনোরম। জায়গাটার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না। সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনি সেটা ভালোভাবে বলতে পারতেন। মোটের উপর আমার ধারণা, কলকাতা থেকে যারা কিছুদিনের জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাতবাসের সময় শহরে কোনো অপরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা স্বস্তি বোধ করে, এই জায়গা তাদের পক্ষে আদর্শ। বাড়ি থেকে অনেকটা আগেই মামা দাঁড়িয়েছিলেন। তার রগের দুপাশে দুগোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদ্রে, কিন্তু তার চাইতেও ঝকঝকে হাসি হাসলেন মামা। আয় আয়, পথে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে? আমি স্নান হাসলাম উত্তরে। সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আবার আমার নতুন করে মনে পড়ে গেল। কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে জ্বালা ধরা চোখ দুটো জুড়িয়ে গেল। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব। তখন চামচেতে মুরগির ডিমের পোচ তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললাম। মামা হো হো করে হেসে উঠলেন। আসবার আগে মাংস খেয়েছিলিস বোধ হয়? না মামা, তা খেয়েছিলাম, মনে হয় একটু বেশি হয়ে গেছিল। তাই? এই কাণ্ড! পেট গরম হলেই লোকে এসব খেয়াল দেখে। রান্নার তো দেরি আছে। ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে 1 ঘন্টা নিশ্চিন্তে ঘুমো। আমি তত করে গ্রাম থেকে একটা রুগী দেখবার পাঠ সেরে আসি। ব্রেকফাস্ট চুকে যাবার পরে মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়ঙ্গম করে সমস্ত মনটা বেশ জুড়ে গেল। তারপর ক্যাম্বিয়াসের খাটিয়ায় গা এলিয়ে দিতে আবার ঘুমের পালা। এবার নিঃস্বপ্ন এবং নিচ্ছিদ্র।
ঘুম ভাঙল বিকেল 4টে। বিকট কান্নায় ছুটে বেরিয়ে এলাম বারান্দায়। দেখলাম মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডারের মধ্যে। তাদের চোখে মুখে এ শোক আর বেদনার ছাপ। হাউ হাউ করে কাঁদছে চাকরটা। এই এই কি হয়েছে রে? বল না রে, কি হয়েছে মামার? কি হয়েছে? তুই কাঁদছিস কেন? বল না। বুক ফাটা জিজ্ঞাসা ছুড়ে দিলাম আমি, কিন্তু উত্তরের দরকার ছিল না। আমার মন তার আগেই টের পেয়ে গেছে। তবু কে জানতো মামার হার্টের অবস্থা এত খারাপ ছিল? মাইল 4 দূরে পাহাড়ি রাস্তায় ওঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান। যারা কাছে ছিল তারা বললে ঘোড়া থেকে পড়ে তিনি তখনই মারা গেছেন। যখন আমরা মরা নিয়ে বেরোলাম তখন বেলা নেমে এসেছে। আড়ষ্ট ক্লান্ত পায়ে চলছি। প্রায় মাইল 1.5 দূরে শ্মশান। কিন্তু এ কি দেখছি আমি? এখানে সেই ন্যাড়া পাহাড়টা এলো কোথা থেকে তার ধারালো চূড়োটার উপর অমন করে পড়েছে শেষ বেলার হিংস্র আর অক্তিম আলো। কোথা থেকে একটা শকুন এসে সেখানে ডানা মেলে বসেছে কালপুরুষের মতো। সবই একই, সেই স্বপ্নের সঙ্গে সব এক। আমার চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্যতার সেই প্রেতপাণ্ডুর বিস্তৃতি। অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায়। সারা রাত ট্রেনে আমাকে অমন করে ভয় দেখালো কে? আমার বার্থের তলায় গুড়ি মেরে বসেছিলই বা কে? সে কি মৃত্যু? আমার সঙ্গে আমারই সহচর হয়ে এসেছে সে। শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় গল্প, 33 নম্বর ঘর। সেই দিনটাই ছিল গোলমেলে, কোনো এক রবিবার। পরের দিন সকাল 9টায় এক বড়সড় চাকরির আমলার সঙ্গে জরুরি মিটিং আছে। রাতের প্লেনে গেলেই হতো, কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ফ্লাইট আবার প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটে যাব ঠিক করলাম। আর কিছু না হোক, তাতে হাতে থাকতো পুরো একটি দিন। সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে। তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে। কিন্তু গোড়াতেই হয়ে গেল গন্ডগোল। ভোর 4টের অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে। ঘুম যখন ভাঙল দেখি 5টা। তার মানে অ্যালার্ম বাজেনি। ডিসেম্বরের ভোর 5:30। অন্ধকার ও কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকে চারিদিক। সেটা সান্ত্বনার বিষয় নয়। 6:15 ফ্লাইট কাটায় কাটায় উড়ে যাবে ঠিকই। ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটলেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্ট পৌঁছতে কম করেও 8 ঘন্টা লাগবে। যাই হোক, এইসব ভাবনা উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলাম যা ভয় পেয়েছিলাম তাই। চেক ইন কাউন্টার ফাঁকা। একজন অফিসার বললেন, 10 মিনিট আগে এলেও উপায় ছিল স্যার। এখন প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে। মিনিট খানেকের মধ্যে উড়ে যাবে আকাশে। সরি স্যার। টিকিটটা যাতে বাতিল না হয়ে যায় এবং সিট পাওয়া যায় সন্ধ্যের ফ্লাইটে, সেই ব্যবস্থা করে ফিরতে হলো। তবু ভাবনা গেল না। আর কিছু নয়, হোটেল বুক করা আছে সকাল থেকে। অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার যাতে বুকিংটা তারা ক্যান্সেল না করে। ছোটোখাটো কোম্পানি আমাদের, দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো। ওখানকার কাজকর্ম দেখবার জন্য একজন সংযোগ অফিসার নাম সদাশিব রায় আছেন। দিন 3 আগে ফোনে কথা বলার সময় সদাশিব বলেছিল, দিল্লিতে এখন কোনো হোটেলে জায়গা পাওয়া মুশকিল।
একে ট্যুরিস্টদের মরশুম, তার উপর একই সঙ্গে চলেছে ট্রেড ফেয়ার আর কমনওয়েলথ কনফারেন্স। যাই হোক, লোধি এস্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল পালাম এয়ারপোর্টে আসতে। ফ্লাইট মিস করে ঘন্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধুই মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবের। ফ্লাইট এতক্ষণে ল্যান্ড করার সময় হয়ে এসেছে। বেচারা নিশ্চয়ই এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য। তখনই ঠিক করে নিলাম আর কিছুক্ষণ পরে, অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরবার সময় দিয়ে ট্রাঙ্ক করব দিল্লিতে। উদ্দেশ্য দুটো, এক, ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেলের বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তা দেখা। অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই। সদাশিব ওর বাড়িতে উঠতে বলেছিল। তাছাড়া দিল্লিতে থাকেন আমার এক জেঠতুতো দাদা ও মাসিও, ঠিকানাও জানা আছে। তেমন দরকার হলে ওই দুটো জায়গায় যে কোনো একটাতে ওঠা যেতে পারে স্বচ্ছন্দে। তবে কিনা অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক পছন্দ হয় না। ট্রাঙ্ক কল করতে গিয়ে পড়লাম ঝামেলায়। বলেছি না, দিনটাই ছিল গোলমেলে। হঠাৎ এক একটা দিন যেমন হয় আর কি, নিজের ইচ্ছে, পছন্দ ও প্রয়োজন মতো যা করতে যাওয়া হয় তাতেই পড়ে বাগড়া। ঘন্টা তিনেক ট্রাঙ্ক লাইনে সদাশিবকে পাবার অপেক্ষা করে যখন তাগাদা দিলুম, ওই দিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্টি গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না, দিল্লির সমস্ত লাইন ডাউন। আর কি করা যায়? যে কোনো সিজনে এয়ার ট্রাভেলাররাই এই 1-8 ঘন্টার মধ্যে ফ্লাইট মিস করার অভিজ্ঞতায় ভুগেছেন। কলকাতার রাস্তায় ভয়াবহ জ্যাম যে কোনো দিনই যে কারোর সামনে ঘটিয়ে তুলতে পারে এই পরিস্থিতি। আর টেলিফোনের লাইন পাওয়াই যায় না। এত হাহুতাশ করার মানে হয় না কোনো, না পাওয়াটাই বরং অনেক বেশি স্বাভাবিক। দিনটা যে গোলমেলে তার আর একটি প্রমাণও পেয়ে গেলাম। সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য 1 মিনিটও অপেক্ষা করেনি ফ্লাইট, কিন্তু সন্ধেয় রিপোর্টিং টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনলাম বোম্বের ফ্লাইট আসছে 2 ঘন্টারও বেশি দেরিতে। সেই এয়ারক্রাফটটি কলকাতার যাত্রী নামিয়ে ও তুলে দিল্লি যাবে। সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত 2.5-3 ঘন্টা পরে ছাড়বে দিল্লির ফ্লাইট। হতাশ বোধ করলেও হাল ছাড়লাম না আমি। বুকশপ থেকে নিক কাটারের একটি সস্তা থ্রিলার কিনে জুদ হয়ে বসলাম লাউঞ্জে। তখনই ভাবলাম সদাশিব নিতান্তই বোকা লোক নয়। কাজটা কতটা জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে কোনো কারণে সকালে না যেতে পারলেও রাতে আমি ঠিক পৌঁছে যাব। অবশেষে সত্যি সত্যি যখন প্লেন থেকে দিল্লিতে নামলাম, রাত তখন প্রায় 1:30। প্লেন ল্যান্ড করার পরেই হোস্টেসের ঘোষণা শুনে বুঝলাম জব্বর শীত পাবো বাইরে। বাইরে আসতেই টের পেলুম শীত কাকে বলে। হঠাৎ যেন কেউ একটা বরফের মুখোশ এঁটে দিল মুখে। অবশ হয়ে আসছে চামড়া, হাত পা। অবশ্য একেবারেই যে প্রস্তুত ছিলাম না তাই নয়। গলা উঁচু করে পুলোভারটা কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেললাম ঘাড়ের পিছনটা। কনকন করে উঠল সুটকেস ধরা বা হাতের আঙ্গুলগুলো। এমনিতেই ব্যস্ত দিল্লি এয়ারপোর্ট, সম্ভবত ঘুমিয়েই ছিল এতক্ষণ। এইমাত্র এসে পৌঁছানো কলকাতার যাত্রীদের তাড়াহুড়ো ও খাপ ছাড়া কথাবার্তার শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার। এত রাতে এই প্রচণ্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্য এমন আশা করিনি। তবু এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ।
আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় ক্রমশ কমতে লাগলো। মনস্থির করে নিলাম আমি এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয়দের বাড়িতে যাওয়া উচিত হবে না, হোটেলেই যাব। যতই ভিড় থাকুক রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না। একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল না হয়ে থাকে তাহলে হোটেল থেকেই বরং ফোন করা যাবে সদাশিবকে। এই ভেবে সুটকেসটা হাতে নিয়ে উঠে বসলাম একটা ট্যাক্সিতে। হোটেলের নাম বলতেই মাফলারে কান মাথা মুখ ঢাকা বেটেখাটো চেহারার ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে, তারপর আর কিছু না বলে কুয়াশার মধ্য দিয়ে প্রায় উড়িয়েই নিয়ে চলল ট্যাক্সিটা। অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট 20-25-এর মধ্যে আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা। কিছু বাড়তি সমেত ভাড়া মেটাতে গিয়েই হঠাৎ আমার খেয়াল হলো সকাল থেকে যতগুলি যাত্রার জন্য ছোটাছুটি করতে হয়েছে আমাকে, তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটাই ছিল সব থেকে নিরাপদ। এমনও হতে পারে ভাবলাম, ঘড়ির কাঁটা 12টা পেরোবার পরেই শুরু হয়ে গেছে আরেকটা দিন। গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার কোনো মানে নেই। বোধহয় ভাড়া কেটে গেল। এখন হোটেলে একটা রুম পেলেই হলো। একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুঁড়ে দেব নিজেকে, তারপর ঘুম। ভাবতে ভাবতেই শরীর কাঁপিয়ে উঠে এলো এক লম্বা হাই। সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তা আগেই বলেছি। 5 তারা হোটেলের রমরমা নেই এখানে। যেটুকু না জ্বললেই নয় তার বেশি আলো নেই কোথাও। আলো অন্ধকারে নিঃশব্দ পড়ে আছে লবি। শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমোচ্ছেন একটি লোক। ঢাকা বলেই মুখ চোখ দেখা যায় না। এইসব দেখতে দেখতেই রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলাম আমি। কাউন্টারের ভিতর দিকে চেয়ারে বসে গল্প করছিল দুটি যুবক। আমাকে দেখেই উঠে দাঁড়ালো। ইয়েস স্যার, হোয়াট ক্যান উই ডু ফর ইউ? যে কথা বলল দুজনের মধ্যে সেই যুবকটি বেশ লম্বা ও স্বাস্থ্যবান, অন্য একজন বেটে ও রোগা। হাতের মুঠোয় আড়াল করে ধরা সিগারেট, গাল ভাঙ্গা ও চোখের নিচে ক্লান্তির ছায়া। এক পলক দুজনকেই দেখে নিয়ে নিজের পরিচয় দিয়ে বললাম, বুকিং আছে আমার নামে, একটা রুম চাই। লম্বা যুবকটি বলল, সরি স্যার, কোনো রুম খালি নেই। তা কি করে হবে? আমার নামে যে বুকিং কনফার্ম করা আছে। কনফার্ম করা আছে? যুবকটি অবাক চোখে তাকালো আমার দিকে, তারপর কাউন্টারের পিছনে র্যাকের উপর রাখা বড় মাপের বুকিং রেজিস্টারটা টেনে নিয়ে উল্টাতে লাগলো। খানিকক্ষণ পরে বলল, আপনার বুকিং ছিল গতকাল সকালের, না আসার জন্য ক্যান্সেল করা হয়েছে। উই হ্যাড নো ফার্দার ইনফরমেশন। ক্যান্সেল হয়ে গেছে? দেখতে না পেলেও বুঝতে পারলাম নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ। বললাম, ফ্লাইট মিস করেছিলাম বলে আসতে পারিনি, অন্তত রাতটা কাটানোর জন্য একটা ব্যবস্থা করতে পারেন না? রুম খালি থাকলে নিশ্চয়ই করতাম স্যার। উই আর হিয়ার টু হেল্প ইউ। বুঝলাম, বাধা বলি। প্রত্যক্ষণেও মিশিয়ে আছে সৌজন্যের হাসি। আমার রাগ হলো, সঙ্গে ছেঁকে ধরল এক ধরনের অসহায়তা। কি করব বুঝতে পারছি না। একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যায় জেঠথুথো দাদা কিংবা মাসির বাড়ি, একটা চাণক্যপুরী এবং অনেকটা চিত্তরঞ্জন পার্কে। জায়গাগুলো কম দূর নয় এখান থেকে। ট্যাক্সি অবশ্য ফোন করলেই পাওয়া যায় দিল্লিতে, কিন্তু এত রাতে না, সদাশিবের ওখানেও যাওয়া যায় না। ভাবতে ভাবতেই আমি তাকালাম লবির দিকে। ওখানেই শুয়ে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া যায় কি না ভাবলাম। বন্ধ কাচের দরজা দিয়ে বাইরে তাকালেই কুয়াশার দেওয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এই সময় টেলিফোন বেজে উঠল। লম্বা যুবকটি
রিসিভারে কান লাগিয়ে কি যেন শুনল, তারপর বলল, সরি, উই আর ফুললি বুকড। কিছুই মনস্থির না করতে পেরে আমি বললাম, একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে? দেখছি, আপনি বসুন লবিতে। আমি লবিতে গিয়ে বসলাম। এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু নাক ডাকার শব্দ। কান পর্যন্ত ঢাকা পুলোভারের নিচে ঘামতে লাগলাম আমি। ইতিমধ্যে কাউন্টারের বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি যেন বলা বলি করলো, সেটা আমি বুঝতে পারলাম না। লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল, সকাল 8টার আগে ছেড়ে দিতে পারলে আপনাকে একটা ঘর দিতে পারি। ওকে ওকে। আমি উঠে দাঁড়ালাম। সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি, শুধু এই রাতটুকু। এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে, তখন আপনাকে অন্য রুম দেওয়া যাবে। তবে 8টার মধ্যে বম্বে থেকে আসবে একজন, তার জন্য ওই রুমটা কনফার্ম করা আছে। তখনকার যা অবস্থা, তাতে যে কোনো শর্তেই আমি রাজি। পেছনের কিহোলের গায়ে লাগানো হুক থেকে একটি চাবি নিয়ে বেটে যুবকটির হাতে দিল লম্বা যুবকটি। বেটে যুবকটি কাউন্টারের ভেতর থেকে বেরিয়ে এসে বলল, স্যার আসুন আমার সঙ্গে। ঘরটা দোতলায়, নাম্বার 33। যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বালালো, তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট স্যার বলে চলে গেল। দেখলাম সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে বেটে ও রোগা একটা চেহারা। যেমনই ব্যবহার করুক, শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেবার জন্য যুবক দুটি প্রতি কৃতজ্ঞতা বোধ করলাম আমি। ঘরটা খারাপ নয়। ভিতরে ঢুকে বন্ধ করে দিলাম দরজা। সুটকেস নামিয়ে রাখলাম লাগেজ বাক্সের উপর। ঘুম পাচ্ছে, অবশ্য ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এখন। তাড়াতাড়ি পোশাক বদলে গেলাম টয়লেটে। ব্র্যাকেটে ঝুলছে একটা ব্যবহার করা তোয়ালে, সাবানটাও ব্যবহৃত। বাথটাবের মাথা থেকে অগত্যা টেনে নিতে হলো ভাঁজ করা তোয়ালেটা। তেষ্টা পেয়েছিল। টয়লেট থেকে বেরিয়ে ফ্লাক্স থেকে গ্লাসে জল ঢালতে গিয়েই দেখি সেটাও ভর্তি নয় পুরোপুরি। তখনই মনে হলো হয়তো কিছুক্ষণ আগেই এই 33 নম্বর ঘরে আর কেউ ছিল। তিনি চলে যাওয়ার পরে বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটাকে। নতুন আগন্তুকের জন্য নতুন জিনিসপত্র দেওয়া হয়নি। রিসেপশনের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বোম্বে থেকে, তার জন্যই আলাদা করে রাখা আছে এই ঘরটি। হয়তো সকালেই পরিষ্কার করত। আমি তো উঠকো লোক, ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল এটাই আমার ভাগ্য। বেড সুইচ জেলে নিভিয়ে দিলাম বড় আলোটা। তখনই চোখে পড়ল কাচের জানলার পর্দার টানা নেই। এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাঁচে মুখ চেপে বাইরেটা দেখে নিলাম আমি। অন্ধকার ঘন গাছগাছালি নিয়ে একেবারে থমকে গেছে। লোধি গার্ডেন্সে দৃষ্টি ছড়ানো যায় না। রিল দেওয়া পর্দাটা টানতেই গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আর একবার। বিছানায় এসে চাদর জড়ানো কম্বলের ভিতর শরীরটাকে সেধিয়ে দিলাম আমি। ঈশ্বরকে ধন্যবাদ, যেভাবে শুরু হয়েছিল দিনটি, শেষ অন্তত সেভাবে হয়নি। 3টে বাজে প্রায়। শীতের রাতে 7:30টার আগে সকাল হয় না, তার মানে ঘন্টা চারেক অন্তত ঘুমোতে পারবো নিশ্চিন্তে। হাত বাড়িয়ে বেড সুইচ টিপতেই অন্ধকার ছেয়ে গেল ঘরে। মনে হলো ঘুম আসছে। হু হু করে সারা ঘরে ঘুমের আবির্ভাব টের পেলাম আমি। কতক্ষণ জানি না, ঘুম না তন্দ্রা, কোন ঘরে ছিলাম তাও বুঝতে পারলাম না ঠিকঠাক। উঠে বসলাম বিছানায়। না, ভুল হয়নি। আমার ঘরে টয়লেটে ঘটাং ঘটাং করে ফ্লাশ টানার শব্দ পেয়েছিলাম। তারই জেরে এখনো পাচ্ছি কোমোডে জল গড়িয়ে যাওয়ার শব্দ। অদ্ভুত তো।
শব্দটায় ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তারই আগে বেড সুইচ টিপে আলো জ্বাললাম আমি। উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতেই চোখে পড়ল না কিছুই। ঝিরিঝিরি শব্দটাও মিলিয়ে গেছে তখন। বিমূঢ় দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতের নৈশব্দে দূরের শব্দ অনেক সময় কাছে চলে আসে। পাশের ঘরে ফ্লাক্স টানার শব্দটাকেই ঘুমের ঘোরে ভুল করেছি, মাঝ থেকে ঘুমটাও ভেঙে গেল। আলো নিভিয়ে শুয়ে পড়লাম আবার, এবং ঘুমিয়েও পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। আচ্ছন্নতার মধ্যেই মনে হলো জানলার পর্দাটা বেশ জোরে ঠেলে দিল কেউ। ঘর ঘর শব্দ হলো রিলের। মনে হলেও গা করলাম না তেমনি। ঘুমের আগ্রহে পাশ ফেললাম। শীতে জড়িয়ে আসছে সারা শরীর, কিন্তু এইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে থাকতে থাকতেই টের পেলাম সিগারেটের ধোঁয়ার গন্ধে মিশে যাচ্ছে আমার নিঃশ্বাস। অস্বস্তিটা বেশি হওয়ায় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠলাম। আর তখনই বিস্ময় আর আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার। বিস্ফারিত চোখে তাকিয়ে দেখলাম জানলার পর্দাটা সত্যি সরানো, আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানলার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ। অন্ধকার বলেই আদল স্পষ্ট হয় না, কিন্তু লাল জ্বলজ্বলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ে ঠিকই। পোড়া সিগারেটের গন্ধ ক্রমশ আরো বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে। সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলাম আমি, গলা দিয়ে শব্দ বেরোলো না কোনো। আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো জ্বালতে পারলাম শুধু। আশ্চর্য, ঘরের মধ্যে কেউ নেই, সব ঠিকঠাক। জানলার পর্দাটা যেমন টানা ছিল তেমনি টানা। চেয়ারটা চেয়ারের জায়গায়, সিগারেটের ধোঁয়ারও নামগন্ধ নেই কোনো। এ কি হলো? ঘামছিলাম। সেই অবস্থাতেই মনস্থির করে ফেললাম আর এ ঘরে ঘুমানোর দরকার নেই। আলোটা জ্বলুক, অন্তত ভোর না হওয়া পর্যন্ত এইভাবেই জেগে থাকতে হবে আমাকে। ঘড়িতে তখন 4:30। শব্দহীন চারিদিকে ঘুমন্তের নিশ্চিন্ত, শুধু আমি জেগে আছি। ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে সবকিছু বললাম। সদাশিব বলল, কি আশ্চর্য, ওই 33 নম্বর ঘরটাই আপনাকে দিয়েছিল। কেন? পরশু রাতে ওই ঘরে মোহন চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন। আজকের কাগজেই বেরিয়েছে খবরটা। আমি সদাশিবকে কিচ্ছু বলতে পারলাম না। তাহলে কি ভূতের সঙ্গে রাতটা কেটে গেল আমার? হায় ঈশ্বর। ব্যাক টু ব্যাক হরর স্টোরি সিরিজের তৃতীয় গল্প, মুখার্জি ভিলা। আজ থেকে প্রায় 22 বছর আগেরকার কথা। আমি তখন রীতিমতো যুবক। বিকম ফাইনাল দিয়েছি, হাতেও কোনো কাজ নেই। সময় পেলে এদিক ওদিক ঘুরে বেড়াই। ঘুরে বেড়ানো তখন আমার একটা নেশার মতন হয়ে গেছে। হঠাৎই ঠিক করলাম দিশেরগড় যাব। আমার এক মাস্তুতো দাদা সেখানে চাকরি করেন। বহুবার যাব করেও আর শেষ অবধি যাওয়া হয়ে ওঠেনি। এইবার ভাবলাম তবে ঘুরেই আসি। যা ভাবা সেই কাজ। এক শীতের সকালে আমার ঝোলায় কিছু জিনিসপত্র নিয়ে রওনা হলাম দিশেরগড়ের দিকে। দিশেরগড় জায়গাটা অদ্ভুত। এর একদিকে পুরুলিয়া জেলা, অন্যদিকে বিহার। যদিও দিশেরগড় নিজে বর্ধমান জেলায় অবস্থিত। এখান থেকে পাঞ্চেতবাদ খুবই কাছে। পাঞ্চেত পাহাড় তো এখান থেকেই দেখা যায়। দামোদর নদ জেলাগুলো আর পশ্চিমবঙ্গ বিহারের মধ্যে বিভাজন রেখা টেনে দিয়েছে। ছোট ছোট আগাছার জঙ্গল
আর ঝোপঝাড়ে ভর্তি মাঝে মাঝে পুরনো দিনের কিছু বাড়িঘর, সব মিলিয়ে কেমন যেন পুরনো দিনের গন্ধে ভরা। সন্ধ্যের পর কেমন একটা গা ছমছমে ভাব। আসানসোল বাসস্ট্যান্ড থেকে দিশেরগড় যাওয়ার শেষ বাস ধরে আমি যখন দিশেরগড়ে এসে নামলাম, তখন ঘড়িতে 10:30। চারিদিকে নিঝুম, লাইট পোস্টের আলোগুলোতে কেমন যেন গা ছাড়া ভাব। টিম টিম আলোয় চারিদিক কেমন অপার্থিব মনে হচ্ছে। আস্তে আস্তে এগোলাম দিশেরগড় পাওয়ার স্টেশনের দিকে। অনিমেষ দা এখানেই চাকরি করে। ভাবলাম, এত রাতে আর রাস্তায় লোকজন কোথায় পাবো, বরং পাওয়ার স্টেশনে গিয়ে ঠিকানা বলে খোঁজ করলে ওরাই বাড়ি দেখিয়ে দেবে। আমি এর আগে কখনো ওর বাড়িতে আসিনি, ফলে একটু ভয় ভয়ও করছিল। পাওয়ার স্টেশনে পৌঁছতেই মাথায় হাত। এই যে বিনা মেঘে বজ্রপাত! এনকোয়ারিতে খোঁজ করতেই জানলাম অনিমেষ ভট্টাচার্য এই গত মাসেই এখান থেকে ট্রান্সফার হয়ে মাইথনে চলে গেছে। যা কেলো করেছে। এখন কি করি? রাত প্রায় 11টা। আশেপাশে কোনো হোটেলও নেই। যেতে হয় আসানসোল স্টেশনে, আর না হলে বরাকরে। সেখানে গেলে হোটেল পাওয়া যেতে পারে, কিন্তু এখন গাড়ি পাবো কোথায়? শেষ বাস তো চলে গেছে। 7-5 ভাবতে ভাবতে বড় রাস্তার দিকে এগোচ্ছিলাম। একবার ভাবলাম, কোনোভাবে যদি সালানপুরে যাওয়া যায় তবে বেঁচে যাব। সেখানে আমার এক বন্ধুর মামার বাড়ি। ঠিক সালানপুর নয়, ঘগরবুড়ি মন্দিরের কাছে। তারা আমায় চেনেন, আশ্রয় দিলেও দিতে পারে। আর ভাবছি, সেও তো যেতে গেলে গাড়ি লাগবে। তার চেয়ে বরং দেখা যাক আশেপাশে কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা। ভাবতে ভাবতে চলছি। ক্রমশই দুশ্চিন্তার কালো মেঘ আকাশের মেঘের সাথেই পাল্লা দিয়ে মনে জমেছে। ঠিক এমন সময় কোথা থেকে যেন এক ভদ্রলোকের আবির্ভাব হলো। কালো শালে আপাত মস্তক মুড়ি দিয়ে তিনি জিজ্ঞেস করলেন, इसको ढूंढ रहे हो बाबूजी? परदेसी लगते हो। কেমন যেন খসখসে গলার আওয়াজ। শীতের জন্য কিনা জানি না, ভালো করে মুখও দেখা যাচ্ছে না। তা যাই হোক, এই জনমানবহীন রাস্তায় তবু তো একজনের দেখা পেয়েছি। অন্ধের ষষ্ঠীর মতন একেই আঁকড়ে ধরলাম। আগে হ্যাঁ, আসলে আমি কলকাতা থেকে এসেছি আমার দাদার কাছে। তা এসে শুনলাম যে বদলি হয়ে গেছে। তা ভাবছি এখান থেকে কোথায় যাব। এই বিদেশ ভুই। আচ্ছা, এখানে কোনো থাকার জায়গা নেই? जी हाँ, जरूर আছে। আমার চোখের সামনে যেন 1000 ওয়াটের হ্যালোজেন জ্বালিয়ে লোকটি বলল, जरूर আছে। মুখার্জি ভিলায় চলিয়ে না, ওখানেই সব বন্দোবস্ত হয়ে যাবে। মুখার্জি ভিলা? আমার আর তর্স হইছে না। কত দূরে সেটা? সেখানে রাতে থাকবার মতো ব্যবস্থা আছে? যদি দয়া করে দেখিয়ে দেন সেটা কোন দিকে হবে। জি, আমি ওই ভিলার কেয়ারটেকার আছি। ও বাংলো খালি আছে। আমি যেন হাতে চাঁদ খুঁজে পেলাম। आइए साहब, हमारा साथ चलिए। লোকটার হাঁটা চলা কেমন যেন অদ্ভুত। দ্রুত হাঁটছে, অথচ পায়ের কোনো আওয়াজ নেই। কেমন যেন মনে হয় ভেসে চলেছে। এত অন্ধকার, তবু ঠিক পথে চলছে। আমি একবার টর্চ জ্বালাতে গেছিলাম, সাথে সাথে বাধা দিয়ে উঠল। बाती मत चलाइए साहब, हमारा आंखों में समस्या আছে। बाती डालो, सही नहीं सकते। অগত্যা অন্ধকারেই ওর পিছন পিছন চলতে লাগলাম। বেশ খানিক দূরে এসে একটা সুন্দর বাংলোর সামনে দাঁড়ালো লোকটি। পকেট থেকে চাবির গোছা বের করে দরজা খুলে ভিতরে গেল। তারপর একটা ঘরের দরজা খুলে আমায় বলল, जाइए साहब,
आज रात यही कमरा में ठहर जाइए, अंदर बिस्तर भी है, आप सो जाइए आराम से। জানালার ভাঙ্গা কাঁচ দিয়ে একটু একটু চাঁদের আলো ঘরে ঢুকছে। সেই আলোতেই দেখলাম একটা খাটে ধপধপে সাদা বিছানা পাতা রয়েছে। দেওয়ালের এক কোণে সুইচ বোর্ড দেখে আলো জ্বালতে গেলাম, কিন্তু সবকটা সুইচ টিপেও যখন আলো জ্বলল না, তখন বুঝলাম এই ঘরে আলোর ব্যবস্থা নেই। সেই সকালে কলকাতা থেকে বেরিয়েছি, একটু হাত পা না ধুলে চলবে না। জলের জন্য লোকটিকে বলবো বলে ঘুরে দেখি কেউ নেই। আজব লোক তো, এই আছে এই নেই, আর চলাফেরাও তেমন বিড়ালের মতন নিঃশব্দ। ওর নামটাও তো জানা হয়নি, ডাকবো যে তারও উপায় নেই। অগত্যা আর কি করা, ঘরে দেখতে লাগলাম কোনো লণ্ঠন টণ্ঠন কিছু আছে কিনা। साहब पानी, हाथ मुख धो लीजिए। আরে ও জানলো কি করে আমার জল লাগবে? আমি তো জল চাওয়ার সুযোগই পাইনি। इतने दूर से আসিয়াছেন, হাত মুখ সাফ করবেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আমার নাম লালু প্রসাদ আছে, আপনি লালু বলিয়ে ডাকতে পারেন। যা বাবা, এ কি অন্তর্যামী নাকি? যাক, এখন আর এসব ভেবে লাভ নেই। আশ্রয় একটা পাওয়া গেছে, তাই যথেষ্ট। না হলে যে কি হতো তাই ভেবে শিউরে উঠলাম। ভগবানকে আর তার চাইতেও বেশি ধন্যবাদ জানাই এই লালু প্রসাদকে। ওর সাথে দেখা না হলে যে কি হতো। কোনো মতে এক ঘটি জল খেয়ে শুয়ে পড়লাম বিছানায়। আজ রাতে আর খাওয়া হবে না। ঘর ভাড়া কত লালুকে তাও জিজ্ঞেস করিনি। কাল সকালে ওকে ভাড়াটা দিয়ে মানে কেটে পড়ব। 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছিলাম তা জানি না। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। কোথায় যেন একটা অস্পষ্ট ঝগড়ার আওয়াজ আসছে, সাথে একটা মেয়েলি কান্নার আওয়াজ। কান খাড়া করলাম, মনে হয় পাশের ঘর থেকেই আওয়াজটা আসছে। কিন্তু আমি যখন আসি তখন তো সব ঘর বন্ধ ছিল, আর কোনো লোকও তো আমি দেখিনি এখানে। এবার যেন ঝগড়াটা আরো চরমে উঠেছে। একটা ধস্তাধস্তির আওয়াজ, পুরুষ কণ্ঠের গর্জন। না, একটু দেখতে হয় ব্যাপারটা কি। দরজা খুলে বেরোলাম। বাইরে তখন মধ্যরাতের চাঁদের আলো। সেই আলোয় পাল্লা ভাঙ্গা জানলা দিয়ে পরিষ্কার দেখলাম একজন পুরুষ, তার গায়ে কালো শাল। আজ তোমাকে মেরে ফেলেই যাবো আমি, শালি। একটা ছুরি দিয়ে একজন মহিলাকে এলোপাথারে কুপিয়ে চলেছে। ফিনকি দিয়ে রক্ত ছুটছে। ঘরের সাদা দেওয়ালের চারিদিকে রক্তের ছাপ। আমার কেমন যেন সব গোলমাল পাকিয়ে গেল। একবার ভাবলাম দৌড়ে পালিয়ে যাই, আবার ভাবলাম চিৎকার করি। কি করব আর কি না করব ভাবতে ভাবতে হঠাৎ দেখি আমার সামনের দরজাটা খুলে গেল। দরজার ওপারে সেই কালো শাল গায়ে দেওয়া লোকটা। এতক্ষণ পরে আমি তার মুখ দেখতে পেলাম। মুখ কোথায়? এই যে এক প্রাচীন মিশরীয় মমি। মুখের সমস্ত রক্ত মাংস শুকিয়ে যেন কালচে বর্ণ ধারণ করেছে। তার চোখ দুটো দেখে মনে হচ্ছে যেন হায়নার চোখ, জল জল করে জ্বলছে। আমি পরিষ্কার দেখলাম ওই চোখগুলো থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরছে। কেমন যেন একটা মাংস পচা গন্ধ চারিদিকে। ঘরের মধ্যে নজর দিতেই দেখলাম একটু আগে যেখানে একজন রক্ত মাংসের মহিলাকে ছুরিকাহত করে ছটফট করতে দেখেছি, সেখানে একটা কঙ্কাল পড়ে আছে। মানুষ কই? কিন্তু অদ্ভুত ব্যাপার, কঙ্কালটার হাড়ের শরীর থেকে
টাটকা রক্ত বেরিয়ে ঘর ভর্তি করে দিচ্ছে। আমার চারিদিকে যেন কয়েক হাজার হায়না হেসে উঠল। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি হায়নাগুলো আমার দিকে এগোচ্ছে। কি পার্থিব সে চিৎকার! সামনে সেই নরপিশাচটা একদৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি আর সহ্য করতে পারলাম না, কোনো মতে দৌড়ে আমার ঘরের দরজা বন্ধ করলাম। কিন্তু এ কি, আমার ঘরের দেওয়ালে রক্তের ছাপ কেন? বিছানার সাদা চাদর টাটকা রক্তে ভেজা। আমার দুটো হাতের দিকে তাকাতেই ভয়ে শরীর হিম হয়ে গেল। আমার হাতে এত রক্ত এলো কোথা থেকে? বাইরে হায়নার ডাক তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কোনো মতে দরজা খুলে বেরিয়ে এসে ছুটতে শুরু করলাম। আমার পিছনে তেড়ে আসছে কয়েক হাজার হায়না। তারা হিংস্র। একটা শকুনের বাচ্চা কোথা থেকে যেন এক নাগাড়ে কেঁদে চলেছে। মাথার উপর দিয়ে একটা চামচিকে উড়ে গেল। একটা হিমেল বাতাস আমার শরীরে রন্ধ্রে রন্ধ্রে কাঁপন ধরিয়ে দিয়ে গেল। আমি আর পারলাম না। এক সময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। চোখে জলে ঝাপটা লাগতেই আমার জ্ঞান ফিরে এলো। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না, তবে এখন বেশ বেলা, চারিদিকে রোদ্দুর। চোখ মেলতেই দেখতে পেলাম আমার চারপাশে বেশ কিছু দেহাতি লোকের ভিড়। একটা গুঞ্জন, কে একজন আমার হাতে এক কাপ গরম ছাগলের দুধ ধরিয়ে দিয়ে গেল। আমি এদেরই একজনকে অস্ফুটে জিজ্ঞেস করলাম, আমি কোথায়? মুখার্জি ভিলাই। লালু প্রসাদ আর সব কোথায়? ওদের মধ্যে যেন একটা ভয়ের রেশ ছড়িয়ে পড়ল। একজন বাঙালি ভদ্রলোক আমার পাশে এসে বললেন, আগামীকাল আপনি জোর বাঁচা বেঁচে গেছেন। দীর্ঘকালের মধ্যে আপনিই প্রথম ব্যক্তি যিনি মুখার্জি ভিলা থেকে প্রাণ নিয়ে ফিরেছেন। ভাগ্যিস আপনি ঘরের মধ্যে না থেকে রাস্তায় বেরিয়েছিলেন, আর সম্ভবত আপনার পৈতেই আপনাকে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। ওদের কাছ থেকে শুনলাম প্রায় 30 বছর আগে মুখার্জি সাহেব নামে এক বাঙালি ভদ্রলোক ওখানে এক সাহেবের কাছ থেকে এই বাংলো কেনেন। মুখার্জি সাহেব নিজে কলকাতায় থাকেন। এখানে বাংলো দেখাশোনা করত লালু প্রসাদ নামে এক স্থানীয় দেহাতি মানুষ। মুখার্জি সাহেব বছরে 2-1 বার সপরিবারে এসে বাংলোতে থাকতেন। তিনিই নাম দিয়েছিলেন মুখার্জি ভিলা। লালু প্রসাদ সারাদিন হারিয়া খেত আর রোজ রাতে ওর বউ লক্ষ্মীর সাথে ঝগড়া করত। একদিন লক্ষ্মীকে মারধরও করত। এইরকমই এক শীতের রাতে একদিন লালু প্রসাদ লক্ষ্মীর সাথে ঝগড়া করতে করতে রাগের মাথায় একটা প্রকাণ্ড ছুরি দিয়ে কুপিয়ে লক্ষ্মীকে খুন করে। খুন করার পরে ভয় পেয়ে হোক আর অনুশোচনায় হোক, সেই নিজেও ঘরের সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে। এরপর একদিন মুখার্জি বাবুর ছেলে ওই বাংলোয় থাকতে গিয়ে ভয়ে মারা যায়। সেই থেকে ওই বাংলোর আশপাশ দিয়েও কেউ যায় না। মাঝে যে কজন ওখানে সাহস করে রাত কাটাতে গেছে তারা সকলেই অজ্ঞাত কারণে ভয় পেয়ে মারা গেছে। বাড়িটা পরিত্যক্ত অবস্থায় ভেঙে পড়ার দিন গুনছে। একমাত্র আমি প্রধান ব্যক্তি, সে যে কারণেই হোক না কেন, মুখার্জি ভিলা থেকে প্রাণ নিয়ে ফিরতে পেরেছি। ঘটনা আজ থেকে 22 বছর আগে। তখন আমি যুবক ছিলাম, এখন আমি পৌর, কিন্তু আজও কোনো ভিলা নাম লেখা বাড়ি দেখলে ভয় পাই। সেই ঘটনার স্মৃতি আজও আমার মনে দগদগে ঘায়ের মতন রয়ে গিয়েছে। ব্যাক টু ব্যাক হরর স্টোরি সিরিজের চতুর্থ এবং শেষ গল্প। এটা কোনো ভূতের গল্প নয়, এটা একটা মার্ডার মিস্ট্রি এবং প্রেমের গল্প। সুমন চমকে উঠল।
টেলিফোনটা আবার বেজে উঠেছে। সুমনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। রক্ত চলাচল দ্রুত। কাঁপা কাঁপা হাতে টেলিফোনটা তুলল সে স্ক্রেডেল থেকে। জিভ দিয়ে ঠোঁট দুটোকে চেটে শুকনো গলায় উচ্চারণ করল, হ্যালো। চুপচাপ, কোনো সাড়া শব্দ নেই কিছুক্ষণ। তারপর প্রান্তে ভেসে উঠল সেই অপরিচিত অথচ ছদ্মবেশ জড়ানো কণ্ঠস্বর। নিশ্চয়ই তার কোনো ঘনিষ্ঠ প্রতিবেশী, কিন্তু অজ্ঞাত পরিচয়। সুমন, তোমার স্ত্রী সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করেছিল কাল রাতে। অবশ্য তার কোনো দোষ নেই। ওই ভদ্রলোকটারই স্বভাব হচ্ছে পরস্ত্রীর সঙ্গে প্রেম করে বেড়ানো। আপনি কে কথা বলছেন? তোমারই একজন প্রতিবেশী। কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। তার কি কোনো প্রয়োজন আছে? ভালো কথা, তোমার স্ত্রী প্রেমিক পুরুষটিও তোমার প্রতিবেশী। কে সে? তুমি তাকে তোমার একজন ঘনিষ্ঠ বন্ধু বলেই জানো। আপনি এত সব জানলেন কি করে? কারণ আমার মাথার উপর দুটি চোখ আছে যা সব দেখতে পায়। আমি জানি প্রতি শনিবার তুমি অনেক রাত করে বাড়ি ফেরো, আর তথাকথিত তোমার বন্ধুটির এই তথ্য অজানা নয়। তাই সেই সুযোগে সে তোমার বাড়িতে এসে তোমার স্ত্রীর সঙ্গ দান করে। সুমন প্রাণ শক্তিতে টেলিফোনটা চেপে ধরে দুহাতের মুঠোয়। মিথ্যে, সব মিথ্যে। আমি এর এক বিন্দুও বিশ্বাস করি না। দেখুন, আপনি আমাকে এসব কথা বলছেন কেন? কারণ আমিও তো তোমার একজন বন্ধু। সত্যি যদি তাই হতেন তাহলে নিজের পরিচয়টা গোপন করতেন না কখনো। তাতে তোমার কোনো উদ্দেশ্য সাধিত হতো না। তাছাড়া বিশেষ কারণে নিজেকে আমি জড়াতে চাইছি না এই ব্যাপারে। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, এটাই তো যথেষ্ট। আসলে সত্যের মুখোমুখি হতে তুমি ভয় পাচ্ছ, কিন্তু কতদিন আর চোখ বন্ধ করে থাকতে পারবে? সুমন কোনো জবাব দিল না। আস্তে আস্তে ফোনটা নামিয়ে রাখলো সে। শূন্য চোখে জানলা দিয়ে তাকালো বাইরের দিকে। রাস্তার দুধারে সারি সারি বাড়ি, তার সজ্জন প্রতিবেশীদের বাসগৃহ। এরই একটির মধ্যে রয়েছে তার অবাঞ্ছিত শুভানুধ্যায়ী এক বন্ধু, আর অন্য একটিতে একজন প্রেমিক, যে নাকি শনিবার অফিস ছুটির পর সুমন সোজা ফিরে এলো তাদের পাড়াতে। নিজের বাড়ির ঠিক উল্টো দিকে ফুটপাত ঘেঁষে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে লাগলো সে। আজ যেমন করেই হোক তার স্ত্রীর প্রেমিকের পরিচয় আবিষ্কার করতে চায় সে। তার চেতনা যেন অসাড় হয়ে গেছে, রক্ত চলাচল যেন বন্ধ। সিগারেট ধরাতেও ভুলে গেছে সে, শুধু দুই চোখ মেলে তাকিয়ে আছে তার বাড়ির দিকে। একটি মিনিট যেন অন্তহীন কাল। হঠাৎ তড়িতাহতের মতো চমকে উঠল সুমন। সোজা হয়ে বসলো সে। ঠিক তার বাড়ি থেকে বেরিয়ে আসছে একটা পুরুষ মূর্তি, ধীর মন্থর গতি তার। রাস্তা পেরিয়ে কাছাকাছি আসতেই তাকে চিনতে পারল সুমন। শঙ্কর! সুমন নিচু গলায় ডাকল। লোকটি থমকে দাঁড়ালো। সামনের দিকে তাকাতেই সুমনকে দেখতে পেল সে। কিছুটা ইতস্তত করে কাছে এগিয়ে এলো। আরে সুমন, তুমি এখানে বসে আছো কেন? গাড়িতে ওঠো, কথা আছে। সুমন প্রায় আদেশের সুরেই বলল। কি ব্যাপার বলো তো? শঙ্করের কথা আটকে যায়। ততক্ষণে সুমনের হাতে রিভলভারটা তার চোখে পড়েছে। কিছু না। সুমন গাড়ির দরজা খুলে ধরে। গাড়িতে উঠে পড়ো। না না, ওখানে নয়, হুইলের সামনে। হ্যাঁ, এবার চালাও। কোথায় জানি না, সামনের দিকে চলো। নিঃশব্দে গাড়িটা ছুটে চলে। কারো মুখে কোনো কথা নেই। সার্কুলার গার্ডেন রিচ রোড পেরিয়ে গাড়িটা ততক্ষণে রেড রোডে ধারে এগোচ্ছে। গলফ ক্লাবের সামনে আসতেই নামতে বলল সুমন। থামো, এখানেই আমরা নামবো।
কেন? এখানে কেন? শঙ্করের কণ্ঠের ভয়ের আভাস। প্রশ্ন করো না, যা বলছি তাই করো। সুমন ধমকে ওঠে। অগত্যা দুজনে গাড়ি থেকে নেমে হাঁটতে থাকে। সামনে লার্ভাস লেন, প্রেমিক প্রেমিকার নিভৃত মিলনের মধুকুঞ্জ। একটা কৃষ্ণচূড়া গাছের তলায় এসে থামলো তারা। আকাশে চাঁদ নেই, জমাট অন্ধকার ঘিরে আছে চারিদিকে, যেন এক অন্তহীন অন্ধকার সমুদ্রে ডুবে আছে তারা। শঙ্কর কি যেন একটা বলার চেষ্টা করলো, সুমন, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোবার আগেই সুমনের হাতের রিভলভার গর্জে উঠল। সুমন যখন বাড়িতে ফিরল তখন 11টা বাজতে মিনিট কয়েক মাত্র বাকি। দরজা ঠেলে ঘরে ঢুকতে চোখে পড়ল তার স্ত্রী সুলেখা আর শঙ্করের স্ত্রী সোহানা কফির টেবিলে বসে আছে, দুইজনের সামনেই কফির পেয়ালা। আরে আজ এত সকাল সকাল ফেললেন যে, ব্যাপার কি? সোহানা তাকে ঠাট্টা করে। সুমন কিছুই বুঝতে পারে না, বোকার মতো চেয়ে থাকে তাদের দিকে। সুলেখা বলে ওঠে, শঙ্করবাবু অনেকক্ষণ হলো বাইরে গেছেন কচুরি কিনতে, এখনো কেন ফিরছেন না বুঝতে পারছি না, তুমি একটু দেখবে? বিনা বাক্যব্যয় ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামে সুমন। সে খুনি, ভুল করে সে নির্দোষ এক বন্ধুকে খুন করেছে, কিন্তু এখন কি করবে সে? পুলিশে খবর দেবে? না, এতখানি সৎ সাহস তার নেই। তারাই তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত করুক। সে নিজের মুখে কিছু প্রকাশ করবে না, কোনো দিনও না। এবং যতদিন পর্যন্ত সে মুখ না খুলছে তার কোনো বিপদের সম্ভাবনা নেই, সে সম্পূর্ণ নিরাপদ। টেলিফোনটাকে সামনে নিয়ে বসে আছে সুমন। কখন টেলিফোনটা বেজে উঠবে এই আশায়, শুনতে পাবে সেই অজ্ঞাত পরিচয় বন্ধুর কণ্ঠস্বর। কিন্তু না, টেলিফোনটা আজ আর বাজছে না। কোনো দিনই আর তার কণ্ঠ শোনা যাবে না। সুমন জানে না, সেই কণ্ঠস্বর চিরদিনের জন্য মুখ হয়ে গেছে। তার শরীর এতক্ষণে লার্ভাস লেনের অন্ধকার কাঠের মতো শক্ত আর হিমের মতো ঠান্ডা হয়ে পড়ে আছে এক কৃষ্ণচূড়া গাছের তলায়।